স্বৈরাচার সবল হইতে স্বাধীন হইল রে, স্বাধীন করল বাংলাদেশে ছাত্র সমাবেশ। স্বৈরাচার কবল হইতে মুক্ত হইল রে, মুক্ত করল বাংলাদেশে ছাত্র সমাবেশ। বুক পাতিয়া রক্ত দিল, পাতিয়া রক্ত দিল স্বাধীন হইল রে। তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ, বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার রংপুরের কৃতি সন্তান আবু চাহিদ নাম, দেশের জন্য দিয়ে গেল তাহার তাজা প্রাণ। রংপুরের কৃতি সন্তান আবু চাহিদ নাম, দেশের জন্য দিয়ে গেল তাহার তাজা প্রাণ। বুক পাতিয়া রক্ত দিল, বুক পাতিয়া রক্ত দিল স্বাধীন হইল রে। তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ, বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ, বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। ওরে কেন হলো দেখা রে, তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে, তোমারে দেখলাম, কেন হলো দেখা রে, তোমারে দেখলাম।
যে আজ নিশীতে একটি স্বপ্ন দেখেছি, কে জানো ওই আকাশের দ্বার খুলে বলছে তুমি শীঘ্রই চলে এসো এই স্বর্গ ধাবে। তাহলে কি মৃত্যু আমার অতি নিকটবর্তী? তুমি বলে দাও খোদা, এখন আমি কি করি? আমার একমাত্র নয়নের মণি শিশু কামাল আর এই সিংহাসন আমি কার কাছে রেখে যাব? বলো খোদা, বলো, এই কে আছিস? বেগম হুসনা বানু ওই শিশু কামালকে আর উজিরকে দরবারে পাঠিয়ে দে। জাহাপনা, জাহাপনা। বেগম, উজির সাহেব, পুত্র কামাল, আমি যে আজ নিশীতে কি স্বপ্ন দেখেছি, কে জানো আকাশের দ্বার খুলে ডেকে বলছে তুমি সিংহাসনে কেমন দেখা যায়। বসো, বসো বাবা কামাল। বেগম, যে পর্যন্ত কামাল উপযুক্ত না হবে ততদিন পর্যন্ত কামালের পাশে থেকে এই সিংহাসন পরিচালনা করবে। ওই শিশু কামাল করে রাজ্য পরিচালনা। উজির সাহেব, আপনিও তাদের পাশে থেকে আপনিও এই রাজ্যটা পরিচালনা করবেন। আর এই রাজ্যের হিন্দু মুসলমান প্রজাদের আপনার পুত্র সমতুল্য চিহ্ন দিয়ে এই রাজ্যের প্রজাদেরকে আপনি দেখে রাখবেন। আর এই প্রজাদের সুখে আপনারা সুখী, প্রজাদের দুঃখে আপনারা দুঃখী। বেগম, আমি যে আর পারছি না বেগম, আমাকে একটু সত্য করে দেন গো, আমি যে আর পারছি না। মেহরবানি খোদা, আমি এখন এই শিশু সন্তানকে নিয়ে কি করব খোদা? বেগম সাহেবা, আমরা তো আছি আপনার পাশে, আপনার সুখ দুঃখে আমরা সবসময় আপনার পাশে থাকবো। মা গো, আমি কার কুলে যাব মা? আমি কাকে পিতা বলে ডাকবো মা? বলো বলো মা। কেঁদো না কামাল, কাঁদলার কি হবে? যা হবার তা তো হয়ে গেছে, তোমার পিতা তো চলে গিয়েছে। চলো, তার সৎ কাজের ব্যবস্থা করতে হবে। বাবা কামাল, শত কাঁদলেও যে তোমার পিতার কখনো কোনদিন আমাদের মাঝে ফিরে আসবে না বাবা। বেগম সাহেবা, আর কাঁদবেন না, আমি তো আছি বাবা। তুই মা বলে ডাকবি। চলুন বেগম সাহেবা, তার সৎ কাজের ব্যবস্থা করি। তাই চলুন বেগম সাহেবা। উঠো বাবা কামাল, কাঁদলে আর কি হবে? যা হবার তা তো হয়ে গিয়েছে। চলো। চলো, তার সৎ কাজের
সেনাপতি জাফর আলী খা বলুন উজির সাহেব। এই রূপনগরে নবাবের মৃত্যুর পর থেকে ওই বেগম সভা করছে রাজ্য পরিচালনা। কি বলো, কি উপায়ে আমরা এই সিংহাসনটা দখল করতে পারি? উজির সাহেব, সুযোগ মানুষের জীবনে একবারই আসে, আর কোনো সুযোগ আসে না। হ্যালো? সুযোগ আমরা সবাই বঞ্চিত হতে পারি না। বলুন কি উপায় রাজ্য দখল করা যায়? বেগম হুসনা বানু আর তার অবশিষ্ট কামালকে হত্যা করতে পারলে আমাদের প্রথমে একেবারেই পুরস্কার। তখন তখন আমি হব নবাব আর তুমি হবে আমার প্রধান উজির। কিন্তু বেগম সাহেবকে হত্যা করলে রাজ্যে যে একটা বিরাট বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে সে যাবে। ব্যবস্থা আমি না না না, তা কখনো হতে পারে না উজির সাহেব। তুমি কি বলতে চাও? তুমি ইব্রাহিম? বলতে নয়, এসেছি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে। ভুলে গেছেন সেই অতীতের কথা? মনে করে দেখুন, একদিন আপনার পুত্র পরিজন নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ফিরেছিলেন দুমুঠো অন্নের জন্য, আর সেই দিন আমাদের নবাব আপনাকে ওই রাস্তা থেকে ঘুরিয়ে এনে দিয়েছিল এই নবাব মহলেটাই, আর করেছিল সেনাপতি পদে বল। আর আজ নবাবের মৃত্যু না হতে হতেই তার স্ত্রী পুত্র কি করতে চান হত্যা? না, আমি ইব্রাহিম বেঁচে থাকতে তা কোনোদিন হতে পারে না। চুপ করুন রে! সব সামনে কথা বলো। তুমিও হুঁশিয়ার হয়ে কথা বলো। তুমি তুমি চলে যাও এখান থেকে ইব্রাহিম। বেশ, আমি তাই যাচ্ছি। তবে যাওয়ার বেলায় বলে যাচ্ছি, এই নবাব মহলে আপনাদেরকে কেউ প্রতিবাদ করার না থাকলেও আমি ইব্রাহিম চুপ করে বসে থাকবো না, কোনোদিন না, কোনোদিন না। সেই কথা নাই। তুমি ভাবো ইব্রাহিম, দরকার হলে তোমাকে আমি হত্যা করতে কখনো দ্বিধাবোধ করবো না। চলুন উজির সাহেব, আমার যখন হ্যালো? বিশ্রামের প্রয়োজন, আমাদের এখন বিশ্রামের প্রয়োজন। তাই চলো সেনাপতি সাহেব। হাই মেহেরবান খোদা, এই কি লিখেছিলে আমার কপালে? স্বামী আমাকে একা রেখে পারে চলে গেল। আগো, এখন আমি এই অবশ শিশুকে নিয়ে কেমন করে এই রাজ্য পরিচালনা করব খোদা? কেমন করে? হয়েছে বেগম সাহেবা, সর্বনাশ হয়েছে। শীঘ্রই শিশু কামালকে নিয়ে এই রাজ্য ছেড়ে পালিয়ে যান। কেন, কি হয়েছে বাবা ইব্রাহিম? ফজির ওমর খাপ এবং সেনাপতি সাহেব আপনাদেরকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। আমাদের হত্যা করে তাদের লাশ অনেক। ফজির ওমর খা হবেন এই রূপনগরের নবাব, আর সেনাপতি জাফর আলী খা হবে তার প্রধান সেনাপতি। শোনো ইব্রাহিম, আমি শত্রুর ভয়ে স্বামীর গচ্ছিত সিংহাসন ছেড়ে এই রাজ্য ছেড়ে চোরের মতো কিছুতেই পালিয়ে যেতে পারবো না। মরতে যদি হয় তাহলে আমি এখানেই মরবো। আপনি তাহলে যাবেন না বেগম সাহেব? না বেশ, আমি এই রূপনগরের শেষ সম্পদটুকু নষ্ট করে দিতে চাই না। না না ইব্রাহিম, না না, ভাই কামাল, মায়ের বুক খালি করে তুমি ওকে নিয়ে যেও না বাবা। দাঁড়াতে হবে একদিন। না ইব্রাহিম, না ওদের শেষ না। না,
বিদায় বিদায় বেগম মালিক খোদা, আমার শিশু পুত্র কামালকে তুমি তুমি দেখে রেখো খোদা, দেখে রেখো, দেখে শ্বাস করে দেবো। না, তার হবে না সেনাপতি সাহেব। তোমার আমার স্বপ্ন বাস্তব পরিণত হবে না। স্বপ্ন কেন উজির সাহেব? পালিয়ে গেল বলে ইব্রাহিম ওই শিশু কামালকে নিয়ে এই রাজ্য থেকে পালিয়ে গেল বলে। পালিয়ে গেল? আমি আশ্চর্য হয়ে গেল জামাল আলী গো। আমি যে কিছুই বুঝতে পারলাম না, শত শত ভাড়া থাকতে কেমন করে ইব্রাহিম ওই শিশু কামালকে নিয়ে পালিয়ে গেল? আমিও যে সেই কথাটা ভাবছি সেনাপতি সাহেব। যা পড়ে লেখা বলো উজির সাহেব। আমাদের বড্ড বড় হয়ে গেল। সেদিন ওই শিশু কামালকে হত্যা করবার পূর্বে ওই ইব্রাহিমকে আমাদের হত্যা করা উচিত ছিল। এই ব্যাপার আপনি নিশ্চিন্ত থাকুন উজির সাহেব। ওই বেঈমান দুটোকে আমি খুঁজে বের করে এনে আপনারই চোখের সামনে ওদের করবো নির্মমভাবে হত্যা। তাই করতে হবে জামুন আলী খা। যতদিন পর্যন্ত ওই শিশু কামাল ইব্রাহিমের সংবাদ না জানবে, ততক্ষণ পর্যন্ত যে আমার প্রাণে শান্তি আসবে না। উজির সাহেব, বলুন সেনাপতি সাহেব। আপনি কোনো চিন্তা করবেন না। যেভাবেই হোক ওই শিশু কামাল ও ইব্রাহিমকে খুঁজে বের করে আপনার চোখের সামনে ওদের করবো আমি নির্মমভাবে আমি হত্যা। চাই। এবার চলুন, আপনার বিশ্রামের প্রয়োজন। তাই চলুন সেনাপতি সাহেব, ত্যাগ জানুন। এই উজির সাহেবকে সেনাপতি এখনো চিনতে পারেনি। একবারে রাষ্ট্র দখল করতে পারেনি। ওকে আমি একটা জুল্লা দিয়ে এই রাজ্য থেকে আমি চিরতরে বিদায় করে দেব। আমার কেউ দরকার নাই। আমি একাই এই রাজ্য পরিচালনা করতে পারবো। এই রাজ্য পরিচালনা মেহেরবানি খোদা, আমার পুত্র সন্তান যে কিছুই নেই। হায় মেহেরবানি খোদা, একা একা এ জীবন আমি কেমন করে কাটাবো? হে খোদা, তুমি আমাকে একটু উপায় করে দাও খোদা। তুমি আমাকে একটু উপায় করে দাও। হয়তো দেখা যাচ্ছে কদমালি চাষার বাড়ি। কদমালি কি বাড়ি আছো? কদমালি কে এত রাত্রে আমাকে আমার নাম ধরে ডাকছে? আমি ইব্রাহিম। ইব্রাহিম, আসুন। এই ঋষি রাত্রে এই গরিবের বাড়িতে কেন এসেছেন? কদমালি, বলুন। আমি এসেছি এই ছেলেটিকে তোমাকে দান করতে। তাকে তুমি যত্ন করে মানুষ করবে, সে চিরদিন তোমারই থাকবে। আমাকে আপনি ছেলে দান করবেন, এ যে আমার পরম ভাগ্য। এই নাও কদমালি, কিন্তু তার পরিচয় তুমি চিরদিন গোপন রাখবে। হে ছেলে তোমার ছেলে বলেই থাকবে। ভাইয়া, তুমি আমাকে ফেরে চলে যাবে
সেজন্য তুমি দুঃখ করো না ভাই, আমি মাঝে মাঝে এসে তোমার সঙ্গে দেখা করে যাব। এবার তাহলে আমি আসি ভাই, আসি। বিদায় কদম আলী, বিদায়। ও আরেকটি কথা, তুমি এই ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। আর আমার কথাটা যেন তোমার মনে থাকে। এবার তাহলে আমি আসি কদম আলী, বিদায়। বিদায় কদম আলী, বিদায়। আয় বাবা, আমার বুকে আয়। এবার চল, তোকে ঘরে নিয়ে আমি তোকে খেতে দেবো। তাই চলুন পিতা। চলে আয় বাবা।